আপনি জানেন আগামী কয়েক বছর দিনে ৮ ঘন্টার বদলে ১২ ঘন্টা কাজ করলে আপনার ক্যারিয়ার অনেক উপরে চলে যাবে। কিন্তু এটা জানার পরও আপনি ১২ ঘন্টা কাজ করতে পারছেন না, কারণ ৮ ঘন্টা কাজ করতে করতে আপনার মধ্যে ৮ ঘন্টা কাজ করার একটা কমফর্ট জোন তৈরি হয়ে গেছে। বাড়তি ৪ ঘন্টা নিজের জন্য কাজ করলে কতটা কষ্ট হবে বা কতটা এন্টারটেনমেন্ট মিস হবে, এই চিন্তা করে আপনি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগকে কাজে লাগাতে পারছেন না। আর এটা শুধু আপনিই পারছেন না এমনটা নয়, পৃথিবীর বেশিরভাগ মানুষই পারে না। ধরুন একজন ছাত্র পড়াশোনা খুব কম করে, তার রেজাল্ট মোটেও ভালো হয় না। প্রথম দিকে খারাপ লাগলেও এখন আর রেজাল্ট খারাপ হলে তার খারাপ লাগে না। কষ্ট করে নিয়মিত পড়াশোনা করার পরিবর্তে সে টিভি দেখে এবং সে অন্য খারাপ ছাত্রদের সাথে আড্ডা দিয়ে সময় কাটাতে অভ্যস্ত হয়ে গেছে। এখন যদি তাকে ভালো রেজাল্ট করতে হয় তাহলে তাকে টিভিতে তার ফেভারিট প্রোগ্রাম চলার সময় পড়াশোনা করতে হবে। আগের বন্ধুদের বাদ দিয়ে ভালো পড়াশোনা করা ছাত্রদের সাথে মিশতে হবে। আর এগুলো করতে গেলে তাকে তার কমফর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। আগের বন্ধুদের থেকে সে দূরে সরে যাবে, তার প্রিয় টিভি শোগুলো মিস হবে। এইসব ছোট ছোট জিনিস হারানোর ভয়ে সে তার রুটিনই পরিবর্তন করলো না। তো আপনিই ভাবুন, এটা কি তার জন্য ভালো কিছু হচ্ছে? আমরা প্রায়ই বিখ্যাত সফল ব্যক্তিদের বলতে শুনি যে কমফর্ট জোন থেকে বের হলে একজন মানুষের জীবন অনেক বেশি সাফল্যময় হতে পারে। আর তাই অনেক সময় আমরা কমফর্ট জোন থেকে বের হতে চাই, কিন্তু এটাকে খুব কঠিন কাজ বলে মনে হয়। আর তার ফলে শেষ পর্যন্ত আবার সেই একঘেয়ে রুটিনে আমরা বন্দী হয়ে যাই। কমফর্ট জোনের এই খাঁচা থেকে বেরোনোর আগে বুঝতে হবে কমফর্ট জোন কী এবং কমফর্ট জোন থেকে বেরিয়ে আসা এত কঠিন কেন। তো প্রথমে বুঝে নেওয়া যাক কমফর্ট জোন কী। কমফর্ট জোন বা আরামের অঞ্চল বলতে আমরা বুঝি এমন একটা জায়গা যেখানে সব রকমের সুযোগ সুবিধা ও নিরাপত্তা আছে। খাবার ও আরামের সব ব্যবস্থা সেখানে আছে। ব্যাপারটা খুব ভালো, তাই না? কিন্তু সত্যি কথা বলতে বুদ্ধিমান ও বড় কিছু করতে চাওয়া মানুষের জন্য এটা জেলখানার মতো। আপনাকে যদি কেউ সব রকমের আরাম, আয়েশ ও নিরাপত্তা দিয়ে একটা ঘরে বছরের পর বছর আটকে রাখতে চাই, আপনি কি রাজি হবেন? নিশ্চয়ই না। কিন্তু অল্প কিছু মানুষ ছাড়া প্রায় সবাই মানসিকভাবে একরকম একটা নিরাপত্তা বলয়ে নিজেকে আটকে রাখে। আর এই মেন্টাল কমফর্ট জোন থেকে বের হতে না পারার কারণে মানুষ তার নিজস্ব ক্ষমতাকে অনেকটাই কাজে লাগাতে পারে না। কমফর্ট জোনের ধারণাটা প্রথম আসে 1908 সালে হওয়া একটা সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট থেকে। সেই গবেষণার বক্তব্য অনুযায়ী কমফর্ট জোন হলো সেই পরিবেশগত ও আচরণগত অবস্থান যেখানে মানুষের কাজকর্ম একটা নির্দিষ্ট নিরাপদ এবং চাপহীন রুটিন ও ছকের মধ্যে আটকে যায়। এটা মানুষকে একটা মানসিক নিরাপত্তার অনুভূতি দেয়। আর এর মধ্যে আটকে পড়া মানুষ নিয়মিতভাবে সুখী থাকে, তাদের উদ্বেগ কম থাকে এবং তারা অনেক কম চাপ অনুভব করে। আপনার হয়তো গবেষণার শেষের এই অংশটা শুনতে ভালো লাগলো যে কমফর্ট জোনে আটকে পড়া মানুষ নিয়মিতভাবে সুখী থাকে, তাদের উদ্বেগ কম থাকে এবং তারা অনেক কম চাপ অনুভব করে। কিন্তু এর অনেক খারাপ প্রভাব আছে। কমফর্ট জোনে আটকে যাওয়া একজন মানুষ একদম ছোট রিস্কও নিতে চায় না। এই কারণে তার জীবনে উন্নতি একটা জায়গায় আটকে যায়। এমন অনেক ট্যালেন্টেড মানুষ আছেন যারা সফল হতে চান বা নিজে কিছু করে দেখাতে চান, কিন্তু কমফর্ট জোন থেকে বের হতে না পারার কারণে তারা শুরুই করতে পারেন না। মনোবিজ্ঞানী ও গবেষকরা বহু বছর ধরে এই কমফর্ট জোন বিষয়টা নিয়ে গবেষণা করে আসছেন। তারা কমফর্ট জোনকে সঠিকভাবে ডিফাইন করার চেষ্টা করার পাশাপাশি কমফর্ট জোন থেকে বের হয়ে আসা কেন কঠিন সেটা বোঝার চেষ্টা করছেন। সেই সাথে কমফর্ট জোন থেকে বের হয়ে আসাকে সহজ করার নানান উপায় বের করার চেষ্টা করছেন। তাই কষ্ট স্বীকার করে যদি নিজের কমফর্ট জোন থেকে বের হয়ে আসতে পারেন, তবে দেখবেন আপনার জীবনে এত বেশি পজিটিভ পরিবর্তন আসবে যা আপনি ভাবতেও পারবেন না। তবে এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হলো মোটামুটিভাবে আমরা সবাই কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে চাই, কিন্তু আমাদের সবারই কি কমফর্ট জোন থেকে বেরোনো দরকার? কমফর্ট জোনের মধ্যে থাকার খারাপ প্রভাব থাকলেও এটা সার্বিকভাবে খারাপ কিছু নয়। আপনার যদি একটা ভালো চাকরি বা ব্যবসা থাকে, আপনার জীবন যদি সুন্দরভাবে চলতে থাকে, আপনি যদি আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের নিয়ে সুখী হন এবং এটাই যদি আপনার কমফর্ট জোন হয়, তাহলে কমফর্ট জোন থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আপনি এখন বর্তমানে যা তার চেয়ে বেশি কিছু হতে বা আপনার যা আছে তার চেয়ে বেশি যদি না চান, তাহলে আপনার কমফর্ট জোনেই থাকুন। কিন্তু যদি অনেক বড় কিছু করতে চান, নিজের ক্ষমতা সম্পূর্ণরূপে ব্যবহার করে কিছু করে দেখাতে চান এবং এখন যে অবস্থায় আছেন সেই অবস্থা থেকে বের হতে চান, কিন্তু প্রথম পদক্ষেপটা নিতে পারছেন না, তাহলে বুঝতে হবে আপনার কমফর্ট জোন আপনাকে পিছন থেকে টেনে ধরে আছে। যখনই মনে হবে আপনার বর্তমান অবস্থা আপনার জন্য আদর্শ নয় এবং সেই অবস্থা পরিবর্তনের জন্য কি করতে হবে সেটাও আপনি জানেন, কিন্তু সেটা না করার জন্য নিজের মন থেকে নানান ইললজিক্যাল কারণ দাঁড় করাচ্ছেন
এবং অ্যাকশন নেওয়া থেকে পিছিয়ে আসছেন, তাহলে আপনার কমফোর্ট জোন থেকে বের হওয়ার চেষ্টা করা উচিত। অনেক সময় আমরা অনেক মানুষকে পছন্দ করি না বা কারোর সাথে সম্পর্ক রাখার জন্য আমাদের ক্ষতি হয়, এমন সিচুয়েশনে আমরা বুঝতে পারি মানুষটার থেকে দূরে থাকা দরকার, তবু আমরা তাকে কিছু বলতে পারি না বা এড়িয়ে চলতে পারি না। এটাও কমফোর্ট জোনে আটকে পড়ার একটা উদাহরণ। আপনি চাচ্ছেন না তার সামনাসামনি সত্যি কথা বলে নিজের মনের ওপর চাপ বাড়াতে, যেমন চলছে তেমনটাতে আপনি অভ্যস্ত হয়ে গেছেন, কিন্তু নিজের মনের কথা না বললে তার দীর্ঘমেয়াদী প্রভাব আপনার আরও বেশি ক্ষতি করবে। আপনি কাউকে বা কারোর কোনো আচরণকে পছন্দ করছেন না, কিন্তু সেটা তাকে বলছেন না। এমন পরিস্থিতিতে আপনার উচিত যত তাড়াতাড়ি সম্ভব সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা। তো আশা করি বুঝতে পারলেন কমফোর্ট জোন কী। তো এবার যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো কমফোর্ট জোন থেকে বের হওয়া এত কঠিন কেন। 1908 সালে একটা সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট হয়েছিল। গবেষণাটা মূলত মানুষের পারফরমেন্স নিয়ে হয়েছিল। মানুষের পারফরমেন্স বাড়ানোর জন্য মানুষকে কিভাবে মানসিকভাবে প্রভাবিত করা যায় এবং কোন কোন প্রভাবের ফলে মানুষের কাজের পারফরমেন্স বাড়ে বা কমে, সেটাই ছিল গবেষণার মূল বিষয়। এই গবেষণার ফলে বেশ কিছু নতুন জিনিস জানা যায়। এই গবেষণার প্রধান দুই গবেষক ছিলেন মনোবিজ্ঞানী ডক্টর রবার্ট এম ইয়াক্স এবং জন ডি ডবসন। তাই এই গবেষণাটা পরবর্তীকালে ইয়াক্স ডবসন ল নামে বিখ্যাত হয়ে ওঠে। ইয়াক্স ও ডবসন বলেছেন মানুষের কমফোর্ট জোন তাকে একটা নির্দিষ্ট মাত্রার পারফর্ম করায়। স্বাভাবিক অবস্থায় সেই মাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই। পারফরমেন্স বাড়ানোর জন্য মানুষের অল্প মাত্রার চাপ বা প্রেশার প্রয়োজন হয়, তবে খুব বেশি চাপ পারফরমেন্স খারাপ করে। স্বাভাবিকের চেয়ে সামান্য একটু প্রেশার তৈরি করা গেলেই মানুষ সাধারণের চেয়ে বেশি কাজ করবে। উদাহরণ হিসেবে দুজন ছাত্র রোহন আর সুমনের কথা ধরা যাক। ইংরেজি পরীক্ষা 2 দিন আগে রোহন দেখলো তার 2টো চ্যাপ্টার পড়া হয়নি। এর আগে প্রায় মাসখানেক সময় পেলেও সে সেই চ্যাপ্টারগুলো নিয়ে বসেনি। মাঝে মাঝে মনে পড়লেও পরীক্ষা 2 দিন বাকি থাকতে তার যখন এটা মনে পড়ল, সে উদ্বিগ্ন হয়ে পড়তে বসলো এবং একদিনের মধ্যে চ্যাপ্টার 2টো শেষ করে ফেলল। অন্যদিকে সুমন পরীক্ষা 2 দিন বাকি থাকতে টের পেল তার কিছুই পড়া হয়নি। বলতে গেলে পুরো সেমিস্টার সে বই খুলেও দেখেনি। তো সুমনও দারুণ চিন্তিত হয়ে পড়তে বসলো, কিন্তু এত বড় সিলেবাস 2 দিনে কিভাবে শেষ করবে এই চিন্তাতেই তার মাথা খারাপ হয়ে যেতে লাগলো। আর তার ফলে কোনো পড়াই সে ঠিকমতো বুঝতে পারল না এবং শেষ পর্যন্ত 2 দিনে পুরো সিলেবাস কভার করা হবে না ধরে নিয়ে সে পড়াই বন্ধ করে দিল। এখানে ইয়াক্স ডবসন লয়ের প্রভাব কাজ করেছে। রোহনের 2টো চ্যাপ্টার বাকি থাকায় তার মধ্যে কিছুটা উদ্বেগের সৃষ্টি হয়েছিল এবং সেই কারণে সে দ্রুত পড়া শেষ করতে পেরেছিল। অন্যদিকে সুমনের পুরো বই বাকি থাকায় তার উদ্বেগের পরিমাণ ছিল অনেক বেশি। এই কারণে সে এতই ভয় পেয়ে গেল যে পড়তেই পারল না। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কমফোর্ট জোন থেকে বের হওয়ার কথা ভাবতে গেলেই তারা অনেক বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে, আর এই অতিরিক্ত অ্যাংজাইটি বা উদ্বিগ্নতায় তাদের নতুন কিছু চেষ্টা করতে বাধা দেয়। নতুন কিছু চেষ্টা করতে গেলে বর্তমান অবস্থার কি হবে, অর্থাৎ একুল ওকুল দুইকুল হারানোর ভয় অথবা নতুন পরিস্থিতি বা নতুন জায়গার অনিশ্চয়তা মানুষকে উদ্বিগ্ন করে তোলে। আর এই কারণেই মানুষ বেশিরভাগ সময়ে তার কমফোর্ট জোন ছেড়ে বের হতে পারে না। ভবিষ্যতের আশায় কিছু করতে গিয়ে বর্তমানকে হারিয়ে ফেলার ভয়ই মূলত মানুষকে কমফোর্ট জোনে আটকে রাখে। তো এটা তো বোঝা গেল যে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা সহজ নয়। তাহলে কি কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই? অবশ্যই আছে। এবার এমন 4টি উপায় আলোচনা করব যেগুলো প্র্যাকটিস করলে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা অনেক সহজ হয়ে যাবে। তো প্রথম উপায়টা হলো মেন্টাল মডেলিং বা মন ছবি। আমাদের মস্তিষ্কের সবচেয়ে মজার একটা দিক হলো আমাদের মস্তিষ্ক কল্পনা ও বাস্তবের পার্থক্য ধরতে পারে না। সামনে কোনো দুঃখের ঘটনা ঘটতে দেখলে আমাদের যেমন অনুভূতি হয়, দুঃখের ঘটনা কল্পনা করলেও ঠিক তেমন অনুভূতি হয়। আবার আনন্দের বা মজার ঘটনার ক্ষেত্রেও একই জিনিস ঘটে। আমরা যাদের ভালোবাসি তাদের কাছে গেলে যেমন লাগে, তাদের কথা মনে পড়লেও তেমনই ভালোবাসাপূর্ণ আবেগের অনুভূতি হয়। আরও একটা মজার ব্যাপার হলো একটা মিথ্যা তথ্য বা কল্পনা যদি বারবার মস্তিষ্কে আসতে থাকে, তবে একসময়ে মস্তিষ্ক সেই মিথ্যাটাকে সত্যি বলে ভাবতে শুরু করে। মেন্টাল মডেলিং হলো কোনো একটা নির্দিষ্ট বিষয় গভীরভাবে কল্পনা করা। আপনার যদি কোনো কাজ করতে ভয় লাগে, তাহলে আপনি বারবার এটা কল্পনা করতে থাকুন যে সেই কাজটি আপনি ভালোভাবে করতে পারছেন। এটা করলে একসময় দেখবেন কাজটি করার কথা ভাবতে আর ভয় লাগছে না। পাইলট এবং সৈনিকদের ট্রেনিং দেওয়া হয় যাতে তারা যুদ্ধক্ষেত্রে বা কোনো দুর্ঘটনায় পড়লে মাথা ঠান্ডা রেখে বিপদ মোকাবেলা করতে পারে। 2000 সালের 1 জুন এয়ার ফ্রান্সের ফ্লাইট 447 ব্রাজিল থেকে প্যারিসে যাচ্ছিল। প্লেন ওড়ার কয়েক মিনিটের মাথায় প্রবল ঝড় উঠল এবং আঘাত পেয়ে প্লেনের অটো পাইলট কাজ করা বন্ধ করে দিল। প্রবল ঝড়ের প্রভাবে প্লেনটা উল্টোপাল্টাভাবে উঠছিল এবং পাইলটরা ঘাবড়ে গিয়ে প্লেনকে নিয়ন্ত্রণ করার জন্য কি করবে বুঝতে পারছিলেন না। এই ধরনের সিচুয়েশনে পাইলটদের উচিত ছিল প্লেনের মাথাটা নিচের দিকে করে স্পিড বাড়িয়ে দেওয়া। পাইলটরা এই বিষয়ে ট্রেনিং পাওয়া সত্ত্বেও পরিস্থিতির চাপে ভীত ও দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন।
এবং বুঝতে পারছিলেন না কি সিদ্ধান্ত নিতে হবে। আর তাই শেষ পর্যন্ত প্লেনটা এক পর্যায়ে থেমে গিয়ে আটলান্টিক মহাসাগরে পড়ে গেল। আর এই দুর্ঘটনায় পাইলট সহ সব যাত্রীর মৃত্যু হয়েছিল। এবার আর একটা দুর্ঘটনার কথা বলা যাক। প্যাসেঞ্জার বোঝাই কোয়ান্টাস এয়ারওয়েজের ফ্লাইট 32 সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়া যাচ্ছিল। প্লেন ওড়ার কয়েক মিনিটের মধ্যে প্লেনের একটা ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ফলে ইঞ্জিনটা বিস্ফোরিত হয়। সাথে সাথে পাইলট অটো পাইলট অপশন বন্ধ করে নিজের হাতে প্লেনের নিয়ন্ত্রণ নিয়ে নেন। একটু পরেই প্লেনের ডেঞ্জার অ্যালার্ম বেজে উঠল। যাত্রীরা ভয়ে এমন চেঁচামেচি শুরু করলো যে তাদের কোনোভাবেই শান্ত করা যাচ্ছিল না। প্লেনের নিয়ন্ত্রণও একটু পরপরই হারিয়ে যাচ্ছিল। এত সব ঝামেলার মাঝেও পাইলট মাথা ঠান্ডা রেখে তার কাজ করার চেষ্টা করে যাচ্ছিলেন। সাহস ধরে রেখে তিনি প্লেনটিকে ঘুরিয়ে নিয়ে ল্যান্ড করালেন। আর সেই সাথে বেঁচে গেল বেশ কিছু মানুষের জীবন। যে দুটি ঘটনা বলা হলো, দুটিতেই প্লেন দুর্ঘটনার মুখোমুখি পড়েছিল। প্রথম দুর্ঘটনার থেকে দ্বিতীয়টা বেশি বিপজ্জনক ছিল। প্রথম প্লেনটার পাইলট সাহস না হারালে দ্বিতীয় প্লেনের পাইলটের থেকে সহজে তার প্লেনটাকে রক্ষা করতে পারতেন। কিন্তু তিনি বিপদে মাথা ঠান্ডা রাখতে না পারার কারণেই নিজের সাথে বহু যাত্রীকে চরম বিপদে ফেলেছিলেন। ফ্লাইট 447 অর্থাৎ প্রথম প্লেনের পাইলটের সাথে যা হয়েছিল তাকে ইংরেজিতে বলে কগনিটিভ টানেলিং। এই অবস্থা তখন হয় যখন একজন মানুষ রিল্যাক্সড অবস্থা থেকে হঠাৎ করে কোনো একটা বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে যায়। বিপদটা যখন হঠাৎ করে সামনে হাজির হয় তখন অনেক মানুষের মাথায় ঠিকমতো কাজ করে না, কোনোভাবেই তারা কোনো সিদ্ধান্তে আসতে পারে না। আর এই সিদ্ধান্ত না নিতে পারার ফলেই ঘটে যায় চরম কোনো দুর্ঘটনা। অন্যদিকে কোয়ান্টাস অর্থাৎ দ্বিতীয় বিমানের পাইলট তুলনামূলক বেশি বিপজ্জনক অবস্থায় থাকার পরও মাথা ঠান্ডা রাখতে পেরেছিলেন, কারণ তিনি একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করেছিলেন। আর এই পদ্ধতিকে ইংরেজিতে বলে মেন্টাল মডেলিং, অর্থাৎ মনস্তত্ত্বকে সাজিয়ে নেওয়া। মেন্টাল মডেলিংকে এক ধরনের সাজানো কল্পনা বলা যায়। এই পদ্ধতিতে একজন মানুষ কোনো কাজ শুরু করার আগে নিজের মনে কল্পনা করে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ছক সাজিয়ে নেয়। এই ছকের মধ্যে কোনো অপ্রত্যাশিত বিপদ আসলে কি করতে হবে সেই ব্যাপারটাও ভেবে নেওয়া থাকে। এতে করে কাজের প্রতিটা পদক্ষেপের ব্যাপারে যিনি কাজ করছেন তার একটা মানসিক প্রস্তুতি থাকে। তার ফলে যদি সত্যিকারেই কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় তখন আর সেটাতে পুরোপুরি চমক থাকে না, কারণ হুবহু একটা ঘটনা না ঘটলেও কোনো একটা বাধা বা অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে তা আগে থেকেই জানা থাকে। যারা হাই প্রোডাক্টিভিটির সাথে কাজ করেন তারা কোনো একটা কাজ শুরু করার আগে সেই কাজের প্রতিটা ধাপের একটা করে মনস্তাত্ত্বিক ছবি বা মেন্টাল ইমেজ তৈরি করে নেন। এর ফলে কাজের চাপ অনেকটা কম অনুভূত হয়। দিনের শুরুতে যদি আপনি আপনার সারাদিনের কাজের ছকটা কিছুক্ষণ সময় নিয়ে আপনার মনের মধ্যে কল্পনা করেন তাহলে সারাদিন সেটা একটা ম্যাপের মতো কাজ করবে। আর শুধু সেই ম্যাপ ধরে এগিয়ে যেতে হবে। তবে চলার পথে যদি কোনো বাধা আসে তবে সেই অবস্থায় মাথা ঠান্ডা রেখে সমস্যা সমাধানের বিষয়টা মাথায় গেঁথে নিতে হবে। এতে করে সারাদিনের সব রকম পরিস্থিতিতে আপনি ঠান্ডা মাথায় গুছিয়ে কাজ করতে পারবেন। দ্বিতীয় প্লেনটার পাইলট প্রতিবার প্লেন চালানো শুরু করার আগে এই কাজটা করে নিতেন। প্রতিবারই তিনি তার প্লেন জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত একটা মেন্টাল মডেলিং করে তারপর প্লেনে উঠতেন। যদি হঠাৎ কোনো অপ্রত্যাশিত বিপদ আসে তবে তিনি সেগুলোকে কিভাবে সামলাবেন সে ব্যাপারটিও তিনি আগে থেকেই ভেবে রাখতেন। আর এই মেন্টাল মডেলিংয়ের কারণেই তিনি চরম বিপদে পড়েও মাথা ঠান্ডা রাখতে পেরেছিলেন। আপনি যেসব কাজকে আপনার কমফোর্ট জোনের বাইরে বলে মনে করেন সেই কাজগুলো আপনি ভালোভাবে করছেন বলে কল্পনা করুন। যেসব সমস্যা আসতে পারে সেগুলো কিভাবে সমাধান করবেন সেটাও ভাবুন। আর যদি একটা কাজের ব্যাপারে বারবার কল্পনা করেন তবে সেই কাজ করা নিয়ে আপনার টেনশন আস্তে আস্তে কেটে যাবে এবং আপনি একটা সময় কমফোর্ট জোন থেকে বের হয়ে কাজটি শুরু করতে পারবেন। কমফোর্ট জোন থেকে বের হওয়ার দ্বিতীয় উপায়টা হলো নিজের জ্ঞান ও দক্ষতা বাড়ান। এটা আমি করতে পারবো না, এটা আমার দ্বারা কখনোই সম্ভব নয়। যে কোনো বিষয়ে এসব মনে হওয়ার প্রধান কারণ হলো সেই বিষয়ে আমাদের জ্ঞান ও দক্ষতার অভাব। কোনো বিষয়ে জ্ঞান ও দক্ষতা কম থাকলে সেই বিষয় নিয়ে কিছু করতে ভয় লাগা বা আত্মবিশ্বাস না পাওয়া স্বাভাবিক। ধরুন আপনার সাঁতার শেখার ইচ্ছা, কিন্তু প্রথমে আপনি নদীতে ঝাঁপ দেওয়ার সাহস পাবেন না। এর জন্য আপনাকে প্রথমে ট্রেনিং নিতে হবে। যে কোনো নতুন বিষয় শুরু করার প্রথম পদক্ষেপ হওয়া উচিত ট্রেনিং ও পড়াশোনা। আপনি হয়তো নতুন ব্যবসা করতে চান কিন্তু শুরু করার সাহস পাচ্ছেন না, কমফোর্ট জোন থেকে বের হতে পারছেন না, কারণ আপনি আশঙ্কা করছেন ব্যবসায় লস হলে বর্তমানও যাবে ভবিষ্যতও যাবে। কিন্তু এখন আপনি যদি সেই ব্যবসার বিষয়ে পড়াশোনা করেন এবং ট্রেনিং নেন, সেই সাথে ইন্টার্ন হিসাবে কিছুদিন কাজ করেন, তাহলেই দেখবেন ভয় অনেকটাই কেটে গেছে। আজকের যুগে যে কোনো বিষয়ের বই ও ট্রেনিং পাওয়া যায়। আপনি যেটাই করতে চান না কেন ভালো করে খুঁজলে সেই বিষয়ে পড়াশোনার সরঞ্জাম এবং ট্রেনিং অবশ্যই পেয়ে যাবেন। তাই যে কোনো কাজ শুরু করার আগে সেই বিষয়ে পড়াশোনা করুন এবং ট্রেনিং নিন, তাহলেই দেখবেন আপনি আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সেই কাজটা শুরু করতে পারবেন। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার 3 নম্বর উপায়টা হলো নিজের জ্ঞান ও দক্ষতা বাড়ান। এটা আমি করতে পারবো না, এটা আমার দ্বারা কখনোই সম্ভব নয়। যে কোনো বিষয়ে এসব মনে হওয়ার প্রধান কারণ হলো সেই বিষয়ে আমাদের জ্ঞান ও দক্ষতার অভাব। কোনো বিষয়ে জ্ঞান ও দক্ষতা কম থাকলে সেই বিষয় নিয়ে কিছু করতে ভয় লাগা বা আত্মবিশ্বাস না পাওয়া স্বাভাবিক।
নতুন জায়গায় একা বেড়াতে যান। কমফোর্ট জোন থেকে বের হওয়ার জন্য এটা দারুণ একটা উপায়। নতুন জায়গায় একা একা ঘুরতে গেলে আপনাকে বাধ্য হয়ে নতুন নতুন মানুষের সাথে কথা বলতে হবে, নিজের নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হবে, খাওয়া থেকে শুরু করে যাবতীয় সব প্রয়োজন একাই মেটাতে হবে। এর ফলে আপনার নতুন কিছুর সাথে ডিল করার অভ্যাস তৈরি হবে। কথায় বলে সমুদ্রে সাঁতার কাটতে হলে আগে ছোট জলাশয়ে সাঁতার শিখতে হয়। আপনি যখন নতুন কোনো জায়গায় একা বেড়াতে যাবেন তখন সেটা হয়তো আপনার নতুন ব্যবসা শুরু করা অথবা নতুন বিষয়ে পড়াশোনা শুরু করা বা নতুন অভ্যাস গড়ে তোলার সাথে সরাসরি জড়িত নয়, কিন্তু নতুন কোনো জায়গায় একা বেড়াতে যাওয়ার ফলে আপনার মস্তিষ্ক নতুন বিষয়ের সাথে মানিয়ে নিতে অভ্যস্ত হয়ে উঠবে। আর এই বিষয়টা কিছুদিন প্র্যাকটিস করলে দেখবেন যে কোনো নতুন কিছু ট্রাই করতে গেলেই আর আগের মতো অ্যাংজাইটি বা দুশ্চিন্তা হচ্ছে না। আর এইভাবে যে কোনো ব্যাপারেই কমফোর্ট জোন থেকে সহজে বের হয়ে আসতে পারবেন। কমফোর্ট জোন থেকে বের হওয়ার 4 নম্বর উপায়টা হলো মাঝে মাঝে রুটিনে পরিবর্তন আনুন। একজন মানুষ যদি নিয়মিত একই রুটিনে অভ্যস্ত হয়ে যায় তখন তার পক্ষে নতুন কিছু চেষ্টা করা একটু কঠিন হয়ে পড়ে। তাই সুযোগ পেলে মাঝে মাঝে রুটিনে একটু পরিবর্তন আনুন। প্রতিদিন যে রাস্তা দিয়ে অফিসে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে বা অন্য কোথাও যান সেই রাস্তাটা মাঝে মাঝে পরিবর্তন করুন। সবচেয়ে ভালো হয় একটু আগে আগে বেরিয়ে নিজের চেষ্টায় নতুন কোনো রাস্তা খুঁজে বের করার চেষ্টা করা। পথ হারিয়ে ফেললে রিক্সা বা অন্য যানবাহন তো আছেই, এছাড়া রান্না করতে না জানলে রান্না করার চেষ্টা করা বা এই ধরনের ছোটোখাটো যে কাজগুলো আপনি পারেন না সেগুলো নিজে করার চেষ্টা করলে আপনি ধীরে ধীরে কমফোর্ট জোন থেকে বেরিয়ে বড় বিষয় চেষ্টা করার জন্য প্রস্তুত হয়ে উঠবেন। ছোট ছোট নতুন বিষয় চেষ্টা করলে ও ছোট ছোট রিস্ক নিতে থাকলে ভবিষ্যতে আপনি বড় রিস্ক নিতে পারবেন এবং নিজের জীবনে বিরাট বড় পরিবর্তন আনতে পারবেন। সেলফ ডেভেলপমেন্ট গুরু আর্ল নাইটিঙ্গেল বলেছেন, মানুষ তার মনের আচরণ বদলানোর মাধ্যমে যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে। একটা সাধারণ মানসিক পরিবর্তন শুধু একজন মানুষের জীবন নয়, তার আশেপাশের পরিবেশ এমনকি পৃথিবীকেও বদলে দিতে পারে। আর অনেকেই এটা প্রমাণ করেছেন। কমফোর্ট জোন থেকে বের না হতে পারা একটা মানসিক অবস্থা এবং অভ্যাস, তবে চেষ্টা করলে যে কেউ পজিটিভ চিন্তার মাধ্যমে এই অভ্যাস পরিবর্তন করতে পারে এবং কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারে। তো এই ছিল কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার উপায়। আশা করি এই উপায়গুলো কাজে লাগিয়ে আপনি আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সফল হতে পারবেন। সো ভিডিওটা হেল্পফুল মনে হলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর এরকম হেল্পফুল ভিডিও নিয়মিত দেখার জন্য অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।